শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, এখানে উপস্থিত আছেন আরেকজন বিধায়ক রাজনগর কেন্দ্রের শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়, এখানে যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এই জেলার উপস্থিত শ্রী দীপায়ন চৌধুরী, এবং যার উদ্যোগে এবং যার চেষ্টায় আজকের এই এত বড় বিশাল জনসমাবেশ, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমার এবং আমাদের পার্টির এমডিসি শ্রী সঞ্জিত রিয়াং মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যার সভাপতিত্বে আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে, এই জুলাইবাড়ি মণ্ডলের সভাপতি শ্রী সুজিত দত্ত মহোদয়। এখানে উপস্থিত আছেন বিএসসির চেয়ারম্যান শ্রী অশোক মগ মহোদয়। আমার সামনে এখানে বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা উপস্থিত আছেন, বহু পুরনো যারা সিপিএমের এগেনস্টে সারা জীবন যুদ্ধ করে গেছে, ফাইট করেছেন, এইসব ব্যক্তিরাও আমার সামনে এখানে উপস্থিত আছেন। প্রাক্তন এমএলএ উপস্থিত, এখানে অনেক আমাদের বিভিন্ন স্তরের যারা দলীয় পদাধিকারীগণ, এবং বিশেষ করে যারা আমার প্রিয় মা ও বোনেরা জনজাতি অংশের এবং অন্যান্য গোষ্ঠীর যারা এখানে উপস্থিত, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে কেন এলাম? একবার প্রশ্ন করবেন, কিসের তাগিদে আপনারা এসেছেন? জোর করে তো আপনাদেরকে বলা হয়নি এখানে আসার জন্য, একটা কিছু জানার জন্য, আগামী দিন এই রাজ্য কিভাবে চলবে, এই দেশ কিভাবে চলবে, কারা আপনাদেরকে সেই পথ দেখাবে, তাদের কথাই তো শুনতে এসছেন। আজকে আমরা যখন দেখি এখন সমস্ত জায়গায়, যেই জায়গায় যাই, সমস্ত জায়গায় বিশেষ করে আমাদের মহিলা, মেয়েরা, মায়েরা, তাদের উপস্থিতি আজকাল বেশি দেখছি আমি, বিশেষ করে জনজাতি অঞ্চলে। আমি ওনাদের জন্য আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে নমন করছি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এখন বুঝতে পারছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য কে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের জন্য যেভাবে চিন্তাভাবনা করছেন, সেটা কিন্তু আজকে মুখে না, এতদিন ধরে আমরা দেখেছি খালি মুখে অষ্টরম্ভা, কাজের বেলায় কিছুই না। এগুলো আমরা দেখেছি। আমরা সবাই জানি যে রিয়াং যে শরণার্থী 23 বছর ধরে যাদের জন্য কেউ চিন্তা করেনি, সেই রিয়াং ভাই বোন, তাদের অবর্ণনীয় যে ওদের জীবন কষ্ট, 23 বছর, ভাবুন একবার, 2 দিন 3 দিনই থাকা যায় না ঠিকভাবে। সেই মিজোরাম থেকে ব্রু রিয়াং শরণার্থীরা আমাদের এই ত্রিপুরাতে এসেছে। আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যশস্বী যিনি গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকারের সাথে আমাদের একটা মৌ হয়, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 500 কোটি টাকা প্রথমে কথা হয়েছিল, তাদেরকে প্যাকেজ দেওয়া হবে, তাদের জন্য ফিক্সড ডিপোজিট রাখা হবে, তাদের জন্য লেখাপড়া, স্কুল ইত্যাদি ব্যবস্থা করা হবে, তাদের ভোটার আই কার্ড দেওয়া হবে, সেখানে তাদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। সব আমরা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটা সম্ভব হয়েছে। কিছুদিন আগে গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন, আসার পরে উনি বললেন আমি একবার একটা জায়গা আমি দেখতে চাই, যাব আমি সেখানে। ওনারা কিভাবে আছেন আমরা তো রিপোর্ট পাঠিয়ে দেই। আমি যখন মুখ্যমন্ত্রী হই, তাদের রিহ্যাবিলিটেশন নিয়ে অনেকটা দ্বিধাই ছিল, কোথায় যাবে, কোন জায়গায় যাবে। সেটাকে মাত্র 3 থেকে 4 মাস মধ্যে আমি সেটাকে ত্বরান্বিত করলাম এবং 12টা জায়গায় আমরা সেখানে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করলাম, আর যে যে বিষয়গুলো বললাম সেই কাজগুলো আমরা করলাম। উনি গেলেন, দেখলেন, দেখার পর উনি যখন বললেন যে যারা ইউথ যারা আছে সেই ইউথদের খালি বাড়ি দিলাম, ঘর দিলাম, খাবার দিলাম, সবই দিলাম, কিন্তু তাদের সাস্টেনেবল যে জীবনযাপন তার জন্য কিছু করা প্রয়োজন, নির্দেশ দিলেন। কোনো কোনো জায়গায়
কিছু রেশন পানির বিষয় ছিল, যে 10 জনের ফ্যামিলি মেম্বার যদি থাকে তারা যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো পর্যন্ত আমাদেরকে বলে গেলেন শিথিল করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো আমরা শিথিল করলাম এবং এই সব ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছেন, ইয়ুথ যারা ছিল, তাদের যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায় তার ব্যবস্থা আমাদের উনি নির্দেশ দিয়ে গেলেন। যেমন কথা ঠিক সেইভাবে আমরা কিন্তু তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করলাম। আমি নিজে কিছুদিন আগে আমি সেই জায়গায় আমি গিয়েছি, ছৈলাংটার মধ্যে। আমি সেখানে গিয়ে তাদের যে টুল কিটস বিতরণ করা হয়েছে, কাউকে 15 দিনের কোর্স, কারোর 20 দিনের কোর্স, কেউ বারবারের কাজ, কেউ সেলাই মেশিনের কাজ, কারোর ইস্ত্রির কাজ, কারোর কাঠের কাজ করে, এরকম অনেক অসংখ্য যেসব স্কিল ডেভেলপমেন্টের কাজ এবং টুল কিটস আমরা দিয়েছি। আগে তো কারো এই বিষয়ে কারোর এত বছর ধরে কমিউনিস্টরা এখানে ছিল, কোনোদিন এই বিষয়ে কিন্তু কর্ণপাতও করেনি, আর তাদের অশ্রু আমরা দেখিনি। আমাদের সরকার আসার পর তাদেরকে রিহ্যাবিলিটেশন আমরা করেছি। সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের আমরা ত্রিপুরাতে চলছে সেই কারণে। আমি একটা উদাহরণ খালি দিলাম আপনাদের। আমাদের এতদিন ধরে, কালকেও আমি এক জায়গায় বলছিলাম যে এখন গণতন্ত্রের যুগ। গণতন্ত্র মানে প্রজাতন্ত্র, প্রজারা ঠিক করবে কে রাজা হবে। এখন কিন্তু সেই রাজরাজা যারা যুগ এখন আর নেই। এখন গণতন্ত্র, মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভা কিভাবে হবে, ভোটের মাধ্যমে মানুষ ঠিক করবে। এখন আর সেই রাজতন্ত্র কিন্তু আর নেই। যে কারণে আমরা রিপাবলিক ডে, 77তম রিপাবলিক ডে কালকে আমরা পালন করেছি। সংবিধানের সেদিন 77, আমাদের 1950 সালে যে 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারিতে সেই আমাদের যিনি সংবিধান রচনা করেছিলেন সেটাকে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ ডেমোক্রেসির মাধ্যমে সব কিছু হবে। ডেমোক্রেসির মাধ্যমে সবাইকে যার মৌলিক যেসব প্রয়োজন সেগুলো যারা সংখ্যাধিক্যের মাধ্যমে সরকার গঠন করবে, তাদের কাজ হবে তাদেরকে সব কিছু ফিরিয়ে দেওয়া। এখানে আমরা মাত্র 12 জন মন্ত্রী রয়েছি আমাদের সরকারে। 12 জন মন্ত্রীর পক্ষে সম্ভব নয় সব কাজ করা। আপনারা সবাই মিলে, আজকে সবাই মিলে যখন কাজ করবেন, সমাজের পরিবর্তন যখন আপনারা আনবেন, তবেই সেই কাজটা সম্ভব হবে। বন্ধুগণ, এই মহারাজাদের আজকে 500 বছরের ইতিহাস আমরা সবাই জানি। এখানে ওনারা বহু কাজ করেছেন ত্রিপুরার জন্য, কিন্তু কমিউনিস্টরা ঘরের ভিতর ওদেরকে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা ওনাদেরকে সম্মান দিয়েছি, আমরা তাদেরকে সম্মান দিয়েছি। এর আগে এরা সম্মান পায়নি, কিন্তু এখন সম্মান আমরা দিয়েছি। এখন কেউ যদি সম্মান রাখতে না চায়, আমাদের কিছু করার নয়। যেখানে যায় খালি খবর পায় যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রীরা আসবেন বা কোনো নেতা আসবেন, তাদেরকে রাস্তা রুখে বা ঘরের ভিতর ভয় দেখে যাতে মিটিংয়ে না আসে সেই ব্যবস্থা করা হয়। গায়ের জোর দিয়ে রাজনীতি, এগুলো আমরা দেখেছি, কংগ্রেস আমলেও দেখেছি, সিপিএমের আমলেও দেখেছি, জোট আমলেও দেখেছি। মানুষ এগুলো বুঝে গেছে এখন। আমরা গত 2021-এ যখন এডিসি ইলেকশন হয়, সেখানে মাত্র 11টাতে আমরা আসন দিয়েছিলাম। আমাদের যারা সহযোগী পার্টনার তাদেরকে আমরা 17টার মতো দিয়েছিলাম। কিন্তু সেই জায়গায় আজকে এই 11টার মধ্যে আমরা 9টা ভারতীয় জনতা পার্টির এডিসি আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, শুধু 11টার মধ্যে পরবর্তী সময়ে আরেকজন এসে আবার জয়েন করলো, আমাদের থেকে নির্দল হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ 11টার মধ্যে 10টা। আপনারা ভাবুন, অনেকে বলে জনজাতি এলাকায় ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তি সেই রকমভাবে শক্তিশালী নয়। আজকে এখানে এত বড় যে জনসভা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন,
যে কিছুদিন আগে আমরা যে একজন এমডিসির কেন্দ্রে আমরা গিয়েছিলাম পদ্মলোচনের এখানে, সেখানে এত বড় জনসভা হয়েছে। আমি সেখানে বলেছিলাম যে কুমলুঙে কিন্তু অলরেডি কম্পন শুরু হয়ে গেছে। আজকেও আমি বলবো আপনাদের এখানে একটা জায়গা থেকে খালি লোক সংখ্যা এখানে এসছে, আমাকে যেটা বলা হয়েছে কম্পন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 28টা আসন সংখ্যা, আমি নিশ্চিত যে আগামী দিন কি হতে যাচ্ছে সবাই সেটা বুঝে গেছে। এখন আমি যদি 28টার কথা বলি, কালকে আবার বলবে উনি যখন 28টার কথা বলছেন দেখে নেবে কি করে 28টা উনি কি করে 28টা ভারতীয় জনতা পার্টি পান। ময়দানে দেখা হবে, ময়দানে দেখা হবে বলছেন, আমরাও বলছি ময়দানে আমরাও দেখব আপনারা কি করে আপনারা জয়যুক্ত হন। গায়ের জোর দিয়ে মানুষের মন আপনারা পাবেন না। আমরা কাজের মাধ্যমে আমরা মানুষের মন আমরা পেতে চাই। আমরা মহারাজা বীর বিক্রম কিশোরের নামে, আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মহারাজা বীর বিক্রম কিশোর সিঙ্গারবিল নামে যে এয়ারপোর্ট করেছিল, এর আগে অনেক সরকার ছিল তাদের কিন্তু সম্মান দেয়নি। আমাদের সরকার আসার পর এই সিঙ্গারবিলকে আগরতলা এয়ারপোর্ট এবং পরবর্তী সময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রমের নামে আমরা করেছি বন্ধুগণ। মহারাজা বীর বিক্রমের যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রী জি এসে সেটাকে সেখানে ইনগুরেশন করেছেন। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন আমরা 19শে আগস্ট ওনার জন্মদিন, সেটাকে আমরা ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছি। আমরা গড়িয়া পূজা একদিনের ছুটি ছিল, সেখানে 2 দিনের আমরা ছুটি ঘোষণা করেছি। একের পর এক আমরা জনজাতিদের উন্নয়নের কথা যেরকম বলি সেটা কাজ করি আমরা। আমার বাড়ির সামনে আগরতলা শহরে কামানচৌনির ঠিক পাশেই একটা ছোট একটা আইল্যান্ড ছিল। আমরা সিপিএমের সময় দেখতাম সেখানে মাঝে মাঝে হকাররা বসতো। এটা কি আইল্যান্ড আমরা কিচ্ছু জানতাম না। সেই আইল্যান্ডে আমি নিজে আমরা ছোটবেলায় দেখেছি 0 মাইল, তখন মাইল বলা হতো, কিলোমিটার বলা হতো না, মাটির নিচে চলে গেছে সেটা। এখান থেকে আজকে উদয়পুর কত 50 কিলোমিটার 50 মাইল যদি আমরা বলি, ওখান থেকে শুরু হয়। ওখান থেকে যদি বলি ধর্মনগর 100 কিলোমিটার 100 মাইল ওখান থেকে শুরু হয়, কেউ জানতো না। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম সেই মাইল ফলক মাটির থেকে উঠালাম, উঠে সেটাকে সেখানে প্রতিষ্ঠিত করলাম। আর মহারাজা বীর বিক্রম আমরা সবাই বলি যে আধুনিক ত্রিপুরার উনি রূপকার, ওনার নামে সেখানে মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। আজকে আমরা সবাই জানি যে শচীন দেববর্মন, শচীন কর্তা এত বড় একজন সুরকার, এত বড় একজন গায়ক সারা পৃথিবীর মধ্যে নেই, ভারত তো বাদ দিন। তাকে সম্মান দেওয়ার জন্য আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, আগরতলা এয়ারপোর্ট থেকে আসার ঠিক মুহূর্তে এখানে যে গেটটা হয়েছে লিচু বাগানে, উনার পূর্ণবয়া মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। শুধু তাই নয়, আমরা কিছুদিন আগে সংগ্রামার উৎসবে আমি গিয়েছিলাম, ওনারা দাবি করেছিলেন যে আমাদের সংগ্রামার যে পুজো আমরা করি তার একটা ছুটি ঘোষণা করতে হবে। আমি যেদিন এলাম তার পরের দিনেই ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের মধ্যে তাদেরকে আমরা রেস্ট্রিক্টেড ছুটি ঘোষণা করেছি বন্ধুগণ। আমাদের সবাই জানেন আমাদের এই রাজ পরিবারের আরেকজন অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত আমাদের আদরণীয় ব্যক্তি শ্রী জিষ্ণু দেববর্মা ত্রিপুরার থেকে কোনোদিন গভর্নর হবে ভেবেছেন কখনো? আজকে তাও কি একটা ছোট রাজ্য না, তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের ওনাকে রাজ্যপাল বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। আজকে যেটা একটু আগে বলা হয়েছে যে গত 26শে জানুয়ারি সেখানেও কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত পরপর 7 জন বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেরা বিভিন্ন ক্ষেত্রে যারা নাম করেছেন জনজাতি, তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। গত 26 তারিখ আরেকজন ওনার বিশিষ্টতার জন্য, বিশিষ্ট বিদ্বান ব্যক্তি, সাহিত্যের জন্য ওনার প্রচুর নাম করেছে,
আমাদের সরকারি ডাবল ইঞ্জিনের সরকারের কারণে আজকে ওনাকে এই পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। আমরা সবাই জানি সেটা। একের পর এক আমরা কাজ করে যাচ্ছি জনজাতিদের উন্নয়নের জন্য। এর আগে জনজাতির যে ডিপার্টমেন্ট ছিল কেন্দ্রে, সেটা অন্যান্য দপ্তরের সাথে ছোট একটা অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু আমাদের অটলজি যখন আসলেন জনজাতিদের জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট আলাদাভাবে তৈরি করা হয়েছে, দপ্তর তৈরি করা হয়েছে। আর সেই জায়গার মধ্যে লুক ইস্ট পলিসি যখন উনি ডাক দিয়েছিলেন, যে নর্থ ইস্টার্ন জোনে আগে কিন্তু অবহেলা করা হয়েছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি। নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশ কোনদিন ডেভেলপ হবে না। সেটা বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, বলেন এই যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী সিকিমকে নিয়ে দিয়েছেন, সেই 8টা রাজ্য যদি আমরা একসাথে করি তাহলে উত্তরপ্রদেশ থেকেও আমাদের আয়তন কিন্তু অনেক বড়। আমার নিজেরও জানা ছিল না। তো এত বড় আয়তন নিয়ে এবং তার যে এই 8টা রাজ্যের যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল নিয়ে আজকে আমরা কিন্তু বারবার সেখান থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা কাজ করছি। আজকে ত্রিপুরা ছোট একটা রাজ্য, পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা এখন পার ক্যাপিটা ইনকাম আমরা সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকামে। আমাদের জিএসডিপির কথা যদি বলেন, জিএসডিপিতে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট। এখন আমাদের নীতি আয়োগ আমাদেরকে বলছেন ফ্রন্ট রানার স্টেট, ত্রিপুরাকে এখন সেইভাবে গণ্য করা হচ্ছে। আমাদের এখানে আজকে আইন শৃঙ্খলার যদি কথা বলেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলুন, তাহলে 28টি রাজ্যের নিচের দিক থেকে আমরা এখন 3 নম্বরে রয়েছি। আমি বলছি কেন আমরা 1 নম্বরে হব না। কিছুদিন আগে ডিজিপি সাহেব বলছেন যে 20 বছরের মধ্যে যে ক্রাইম, যে এতদিন ধরে সিপিএম এবং কংগ্রেসের সময় হয়েছে, সেই ক্রাইম রেট আজকে 8.2% 20 বছরের মধ্যে কমে গেছে ত্রিপুরাতে। আজকে কিছুদিন আগে আমরা দিল্লিতে আমরা গিয়েছিলাম, সেখানে নর্থ ইস্ট সামিট সেখানে হয়েছিল। 8টা রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রীজি তার ইনগুরেশন করেছিলেন। সেই জায়গায় আজকে ওখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। এই যে শান্তির কথা আমরা বলছি, সেই শান্তির কারণে এবং আমরা স্বচ্ছতার সাথে আমাদের রাজ্য যেভাবে চালাচ্ছি, আজকে সেখানে 30,000 কোটি টাকার এই 8টা রাজ্যের মধ্যে সেখানে মৌ হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, আমরা সেখানে শুধু ত্রিপুরার 50% অর্থাৎ 15,000 কোটি টাকার মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে। বন্ধুগণ, ইনভেস্টররা এখন আসছে এখানে ত্রিপুরাতে, চাই যে ত্রিপুরাতে আসুক। কারণ ইনভেস্টররা যখন পয়সা খরচ করবে, আপনি যদি ব্যবসা করেন আপনি নিশ্চয়ই একবার ভাববেন যে আমার পয়সাটা যদি আমি খরচ করি তাহলে তার সেটা উঠে আসবে কিনা এবং তার থেকে আমি লাভ পাবো কিনা। এবং অন্যান্য আমি নিজে যখন স্টেজ থেকে নামলাম, আমাকে বললেন যে আপনার স্টলটা দেখে আসুন। সেই স্টলে আমি ঢুকতেই পারছিলাম না, এত ভিড় ছিল আমাদের এখানে। একের পর এক এখন ত্রিপুরাতে ইনভেস্টর আসছে। এখানে হেলথ সেক্টরে আপনি যদি বলুন, এখানে ক্রীড়া ক্ষেত্রে বলুন, আমাদের যদি এগ্রিকালচারের হর্টিকালচারের কথা বলুন, বিভিন্ন ক্ষেত্রে আজকে ত্রিপুরাতে আসছে। ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে 2018 আগে বারবার বলে গেছেন, একবার ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন, আমি আপনাদেরকে হীরা মডেল দেব। একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আর আজকে সেখানে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। ইন্টারনেট মুম্বাই এবং চেন্নাইয়ের পরে আমাদের ইন্টারনেট, এবং এত ভালো ইন্টারনেট যেটা বহু জায়গার মধ্যে এই ধরনের ইন্টারনেট নেই। আজকে এখানে রেলওয়ে ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবতে পারিনি, সেখানে রেলওয়ে হয়ে গেছে, আমাদের এয়ারওয়ে হয়েছে, ওয়াটারওয়েজও আগামী দিন আরও ভালোভাবে হবে। তো যেরকম উনি বলেছেন সেইভাবে করছেন। বারবার বলছেন যে লাস্ট মাইলের যারা আছেন, বিশেষ করে জনজাতি গোষ্ঠীর যারা আছেন, তাদের জন্য আমি কাজ করব। এবং আপনারা দেখেছেন উনি বারবার জনজাতিদের জন্য আজকে যার কথা আমরা নিজেরাও শুনিনি, আজকে এই
আমাদের যে জনজাতির জন্য, জনজাতিদের অধিকারের জন্য ইংরেজদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছিলেন, তার নামে আজকে কতগুলো প্রকল্প করেছে বিরসা মুন্ডার নামে, এবং এতগুলো প্রকল্প করার সুবাদে শুধুমাত্র জনজাতীয় অঞ্চলে যাতে করে সেই কাজগুলো করছে। এখানে বন্ধুগণ, আমাদের এখানে যাতে জনজাতিরা যাতে না পড়াশোনা করে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা দেখেছি। এর আগে যত পার্টি এসছে, পার্টির সরকার এসছে, জনজাতিরা পড়াশোনায় যদি উন্নয়ন হয় তাহলে সব কিছু বুঝে যাবে, চালাকি বুঝে যাবে। এই যে গলা ফুলিয়ে ভাষণ দেয়, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে। কিন্তু একজন যখন শিক্ষিত জনজাতি যখন দেখবে যে আমাকে ঠিকভাবে বলছে ঠকায় ঠকায়, কে ঠকায় সেটা কিন্তু বুঝে যাবে। আর আমরা এখানে আজকে 2018 আগে মাত্র 4টা ইএমআরএস ছিল, একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল। আমাদের সরকার আসার পর এখানে 21টা, 4টার জায়গায় আজকে 21টা এই ইএমআরএস এখানে হচ্ছে। এত সুন্দর, আমি জানি না আপনারা গেছেন কিনা সেখানে। এবং তার ইচ্ছাটা কি মাননীয় প্রধানমন্ত্রীজির, যে প্রতিটি ব্লকে এই একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল করবে। আমি নিজেও কয়েকটা জায়গার মধ্যে গিয়ে আমি তার উদ্বোধন করেছি। এবং ভারতের যে ভারতীয় তথ্য, ভারতীয়তার উপর ভিত্তি করে এই স্কুলগুলো তৈরি হচ্ছে সেখানে। আমরা সবাই জানি যে আজকে বিক্রমশিলাই হোক, নালন্দাই হোক, তক্ষশিলা হোক, আগে বাইরের থেকে মানুষ ভারতবর্ষে পড়াশোনা করতে আসতো। সেইগুলো আমাদের যে ইংরেজরা এখানে এখানে শাসন করেছে, এখানে মুঘলরা শাসন করেছে, সবগুলো আমাদের হারিয়ে গিয়েছিল। আজকে সেগুলো পুনরুদ্ধার করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। তো এই জনজাতিদের মধ্যে যখন শিক্ষার আলো, আমরা শিক্ষা ছাড়া আমরা জানি যে অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয়, আজকে অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যদি যেতে হয়, অসত্যর থেকে যদি সত্যের দিকে আমাদের যেতে হয়, শিক্ষা ছাড়া অসম্ভব। আর সেই জায়গায় এই ধরনের 21টা যে ইএমআরএস এখানে উনি আমাদের অনুমোদন দিয়েছেন। এবং প্রতিটা ব্লকে, যে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিটা ব্লকে সেটা করবে শুধুমাত্র জনজাতিদের পড়াশোনার জন্য। আমি নিজেও সেখানে গেছি এবং সেখানে আমরা কি দেখলাম, এখন 12টা আউট অফ 21, 12টা শুরু হয়ে গেছে। 6টা আরও এই মার্চের মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে আরও 6টা শুরু হবে। বাকি যে কটা আছে সেটাও শেষ করবে। শুধু তাই নয়, আমিও এবার দিল্লিতে গেছি। এই রেসিডেন্সিয়াল মডেল, যে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল যদি করতে হয়, কিছু ক্রাইটেরিয়া আছে, যে প্রতিটা ব্লকে মিনিমাম 50% জনজাতি থাকতে হবে। শুধু তাই না, 20,000 মিনিমাম থাকতে হবে। আমি এবার দিল্লি যখন গেলাম, গিয়ে বললাম কিছু রিল্যাক্সেশন আপনাদের দিতে হবে। সেই রিল্যাক্সেশনে আরও 15টাই যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় তার জন্য বলে এসছি এখানে। তা আমরা জনজাতিদের আমরা চাই তারা পড়াশোনায় উন্নত হোক, তারা আগামী দিনে আমাদের যে ত্রিপুরাকে আমরা যেটা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন অপারেশন সিন্দুর করেছেন, আপনারা সবাই দেখেছেন, আগে আমাদের সৈন্যদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো, আর খালি নিন্দা করতা হুঁ বলতো কি না, নিন্দা করতা হুঁ। আর এখন নিন্দা না, একদম পরিষ্কার বলছে ছোড়ুঙ্গা নেই কিছু গো। 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 জন পর্যটক দেখে দেখে, ধর্ম দেখে দেখে তাদেরকে মেরেছে তার স্ত্রীর সামনে। 26 জনকে মেরেছে 26 মিনিটের মধ্যে। প্রায় 9টার মতো যে ঘাঁটি এই পাকিস্তানের, সেই টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি। এর আগেও আমরা দেখেছি যখন অপারেশন সিন্দুরের আগে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, এরপর কিন্তু শব্দ নেই। এখন পাকিস্তান আর ভয় পায়, এখন পারমাণবিক বোমা দিয়ে অনেক সময় ব্ল্যাকমেল করতে। আমি এখানেও বলছি, আমাদের কি বলছে যে আমরা যদি একসাথে না থাকি সিপিএম ঢুকে যাবে। আমি বলছি যে পারমাণবিক বোমা দিয়ে তো এতদিন ধরে সে ভারতকে তো সেই ব্ল্যাকমেল হয়েছে,
আর আমাদেরকে সিপিএম এর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল আমাদের করবেন না। এর আগে আপনারা কোথায় ছিলেন? যখন 2018-তে আমরা যখন সরকার গঠন করলাম, সিপিএমকে হটিয়েই তো আমরা সরকার গঠন করলাম, তখন তো আপনাদের দেখা যাচ্ছিল না। কাজে আপনারা এইসব ভয় দেখে এই পারমাণবিকের যে এইসব ব্ল্যাকমেইল আপনারা করেন যে সিপিএম চলে আসবে, আমরা জানি কাকে কিভাবে কি করতে হবে। এখন সিপিএম তো বসে আছে। জিতেনবাবু, আমাদের মাননীয় এলওপি সাহেব, উনি প্রায়শই বলেন, কি বলেন, যে 28-এর আগে এই ভারতীয় জনতা পার্টি নিজেরা ঝগড়া করে নিজেরাই এই সরকার থেকে সরকারের পতন হবে। আমার দুঃখ হয় উনার কথা শুনে। বসে আছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে। 1977, 78, 79-এর আমার ঘটনা মনে আছে, যে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি, জনতা ইত্যাদি করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা সরকারে বসে গেল এবং 35 বছর রাজত্ব করেছে। একবার প্রথমে 10 বছর, তারপরে আরো 20 বছর। এখন এই সুবিধা নেই। আগে শহর ভিত্তিক পার্টি ছিল কংগ্রেসের, আর আমাদের ভারতীয় জনতা পার্টির একদম কোনায় কোনায় আমাদের সরকার। ওরা বুঝতেই পারছিল না যে পৃষ্ঠা প্রমুখ কাকে বলে। আমি যখন পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব ছিলাম, ওনারা বুঝতেই পারছিল না যে পৃষ্ঠা প্রমুখ কি। 2018-তে আমাদের সরকার এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এখানে আমরা গঠন করলাম। জিতেনবাবু কি বলছেন, বলছেন এত এই নেশা সামগ্রী ধরা পড়ছে, আমাদের সময় মাত্র 4-5টা নাকি ফেন্সিডিল ধরা পড়তো। আমি ওনাকে বলবো, আপনারা পুরনো নিউজ পেপারগুলো একবার বের করবেন, দেখবেন 4-5টা নাকি ফেন্সিডিল ধরা পড়তো। আর আমাদের সময় আমরা জিরো টলারেন্স বলেছি, কাউকে ছাড় দেব না। ডেইলি ধরা পড়ছে, একদিনে শেষ হবে না, কিন্তু আপনাদেরও সেখানে কিন্তু তার জন্য এগিয়ে আসতে হবে। সবাই মিলে একটা আন্দোলন যদি করি, যারা এর সাথে যুক্ত। আপনাদের সময়ে চারিদিকে শুধু নেশার সাম্রাজ্য ছিল। এই নেশার সাম্রাজ্য এবং বুকের মধ্যে টাকা নিয়ে ফটো তুলে কিভাবে ভিডিও ভাইরাল করেছিল আমরা সবাই জানি। এই পরিবেশ থেকে বেরোতে অনেক সময় লাগবে, কারণ এটা একটা ইনফেকশাস ডিজিজ। সেই ইনফেকশাস ডিজিজ থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের সবাই মিলে সে কাজটা করতে হবে। এডিসির কথা এখানে আমার পূর্ববর্তী বক্তা রেবতী বাবু থেকে শুরু করে আমাদের সবাই বলেছেন। এখানে আমরা কি দেখলাম আজকে এডিসির মধ্যে কি হচ্ছেটা কি? পেনশন দিচ্ছে না কেউ। পেনশন সরকারকে দিতে হবে। পেনশন আমরা কেন দেব? আমরা যা টাকা দেওয়ার আপনাকে দিয়েছি। আমাদেরকে দিল্লি থেকে কি আলাদা করে পেনশনের আমাদের টাকা দেয়? অর্থাৎ আপনাদের মধ্যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, দ্যাট ইউ ডোন্ট নো। ফিনান্স ম্যানেজ করতে হয় একটা ডিসিপ্লিন ভাবে। ফিনান্স একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনারা কিছুই জানেন না। ফিনান্সের কনকারেন্সও নেন না আপনারা। আজকে বলছেন যে না আমরা দিতে পারবো না, অথচ টাকা বিভিন্ন জায়গায়। আমি এর আগেও আমাদের সরকার আসার পর 30 কোটি টাকা আমরা সেখানে কুমলুঙে হসপিটাল করার জন্য 30 করোড় আমরা আলাদাভাবে দিয়েছি। আমি কিছুদিন আগে বিভিন্ন আউট অফ বাজেটও আমি 30 কোটি টাকা দিয়েছি শুধু সেখানকে ডেভেলপমেন্টের জন্য। যদি ইউসির কথা বলি, শব্দ নেই, নানাভাবে আস্ফালন, কোনো হিসাব নেই, খালি দেয় না দেয় না দেয় না ইত্যাদি খালি বলতে থাকে। আর যদি আমরা বলি যে 2024-25-এর বাজেটে আজকে আমার 27,000 কোটি টাকা ছিল। 27,000 কোটি টাকার মধ্যে হিসাব দিয়ে আমি বারবার বলছি, এই 27,000 কোটি টাকার মধ্যে আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে। যার চাকরি করে চাকরিওয়ালাদের টাকা দিতেই হবে, ভাতা যারা পাচ্ছে ভাতার টাকা দিতেই হবে। 700 টাকা ছিল 1,000, এবার আমরা 2,000 ভাতা আমরা করেছি, প্রায় 5 লক্ষর মতো, প্রায় 4,80,000-এর উপরে আমরা যারা বিভিন্ন খাতে আমরা ভাতা দিচ্ছি তাদেরকে দিতেই হবে। যারা পেনশনার তাদেরকে দিতেই হবে। আমরা লোন নিয়েছি, লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেইগুলো বাদ দিলে 17,000 কোটি টাকা থাকে। 17,000 কোটি টাকার আমরা এডিসিকে 39.06% আমরা দিয়েছি ওনাদেরকে, অথচ বলছে টাকা দেই না টাকা দেই না। এবারের যে 25-26 অর্থ বছরে আমরা 40-32 হাজার কোটি টাকা আমরা বাজেটে আমরা রেখেছি, আর এতে হয়তো আরও বাড়বে।
সেই জায়গার মধ্যে প্রায় 40% উপরে এডিসির জন্য আমরা দিচ্ছি। তাছাড়াও যে বিভিন্ন যেসব আপনার ট্রেসপের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে টাকা নিয়েছি প্রায় 1400 কোটি টাকা, সব কটা 1400 কোটি টাকা শুধু এডিসির উন্নয়নের জন্য আমরা নিয়েছি। রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, বিভিন্ন খাতে। সেখানেও আমরা আজকে এলিমেন্ট প্রজেক্ট 1700 কোটি টাকা নিয়েছি শুধু ফরেস্ট এলাকায়, শুধু জনজাতিদের উন্নয়নের জন্য। আমরা স্কুলে যারা ছেলে মেয়েরা পড়ছেন তাদেরকে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং সব জায়গার মধ্যে কিন্তু আমরা বাড়িয়েছি। তাদের স্মার্ট ক্লাস যাতে হয়, স্মার্ট হোস্টেল যাতে হয়, তাদের বিনা পয়সায় যাতে বই দেওয়া যায়, খাতা দেওয়া যায়, সব কিছু আমরা কিন্তু করছি। ড্রেস থেকে আরম্ভ করে সব কিছু আমরা করছি। কিন্তু আগে তো আমরা এই জিনিসগুলো আমরা দেখিনি। আজকে আমার অত্যন্ত খুশি হচ্ছে যে নরেশবাবুকে, নরেশ দেববর্মাকে আবার 7 জন আমরা দিয়েছি। 7 জনকে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন পদ্মশ্রী, এবার ওনাকে দেওয়া হয়েছে। আজকে এনএলএফটি, এটিটিএফ আপনারা সবাই জানেন উনাদের সৃষ্টি, কমিউনিস্টদের দ্বারা তৈরি, উনাদের দ্বারাই উনাদের এই মন্ত্রিসভার একজন সদস্য বিমল সিনহা খুন হয়েছে। এখন বলবে যে এগুলো আমরা করিনি, আপনাদের দ্বারাই তৈরি। আর এই এনএলএফটি, এটিটিএফ আপনাদের কারণে তারা বিভ্রান্ত হয়ে তারা অন্যদিকে চলেছে। আজকে আপনারা যেসব কাজগুলো করেছেন তাদেরকে আমরা নর্মাল যাতে মেইন ট্র্যাকে আসে তার জন্য আমরা তাদেরকে নিয়ে এসছি এখানে। আজকে জনজাতিদের যে উন্নয়ন যাতে প্রপার হয়, বিভিন্ন স্কিম আমাদের আছে, সেন্ট্রাল স্কিম আছে, আমাদের স্টেটের স্কিম আছে, যাতে সাব ডিভিশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে শুধু টিসিএস সম একজন অফিসার আমরা সেখানে প্রতিটা ডিস্ট্রিক্টে দিয়েছি। 8টা ডিস্ট্রিক্টে আমরা 23টা সাব ডিভিশন লেভেলে দিয়েছি। শুধু তাদের কাজে হবে, কারণ আমি জানি জনজাতিরা অত্যন্ত কোমলমতি, তারা অনেক সময় বুঝতে চায় না, বুঝতে পারেও না, কারণ যেভাবে ওনাদেরকে অশিক্ষিত করে রেখেছে এতদিন ধরে, এখন আবার ড্রাগসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা বারবার তাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য আমাদের সরকার জিরো টলারেন্স আমরা নিয়েছি। আমরা এখানে যারা হোস্টেলগুলো আছে সেখানে ছেলে মেয়েদের আমরা স্লোগান দিয়েছি কি, ফুটবল গ্রাউন্ড আমরা করেছি প্রায় 4-5টা অলরেডি, 3টে অলরেডি শুরু হয়ে গেছে, আরও 4-5টা হচ্ছে। সেই ফুটবল গ্রাউন্ডে যে সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড করেছি, আমরা নাম কি দিয়েছি যে ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য শেম। সেইভাবে আমরা কাজ করছি, ছেলেমেয়েরা যাতে ঠিক সেইভাবেই আজকে এটিটিএফ, এনএলএফটিকে আমরা মূল স্রোতে আমরা ফেরত নিয়েছি। বহু কেস ওনাদের সময়ে, এত সব কেস ওনারা জমিয়েছেন, উল্টা সিধা, উল্টা পাল্টা, 10,323 হোক, ডেইলি আমি বিভ্রান্ত আমাদের সরকার ওনাদের কারণে। সব কটা বলবে যে এই সরকারের আমলে আমরা কেস আসছি, সেটা টিআরটিসি হোক, ঝুট মিলিয়ে হোক, সমস্ত জায়গায় এমন সব কাজ করেছে, সব জায়গার মধ্যে আমাদের সমস্যা হচ্ছে। বিরাট একটা মানে টাকার একটা বোঝা আমাদের ওনাদের কারণে আমাদের সইতে হয়েছে। কিভাবে সরকার চালাতে হবে এমনিতে তো দেখলে মনে হয় না জানি কত তাত্ত্বিক কথাবার্তা বলেন, কিছুই জানেন না। সরকার কিভাবে চালাতে হয় কিছুই বুঝেন না, খালি লুটটা ভালো করে বুঝেন তার জন্য, এবং মিথ্যা কিভাবে বলতে হয় তার ইনস্টিটিউশনের, গোয়েবলস সাহেবের ইনস্টিটিউশন আছে। আমি তো এক জায়গায় একবার বলছিলাম যে মিথ্যা কথা বলার জন্য একটা ইনস্টিটিউশন আমি করব, তো ঠিক করেছি, এবং ওনাদেরকে প্রিন্সিপাল আমি বানাবো যে কিভাবে মিথ্যা কথা বলতে হয় এবং কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা হয়। একটা মিথ্যাবাদীর একটা ইনস্টিটিউশন আমি ভাবছি তৈরি করব, এবং কিভাবে মানুষকে অমানুষ করা যায় ওই রকম আরেকটা ইনস্টিটিউশন করব। এই দুই কংগ্রেস সিপিএম হাত মিলিয়ে ওনারা যেন সেই কলেজের কেউ প্রফেসর, প্রিন্সিপাল যাই থাকুক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর সবাইকে বানিয়ে দেব। অদ্ভুত এই রাজ্যকে এইভাবে আপনারা চালিয়েছেন। আমার মনে আছে আমার সময়েও উনি ছিলেন, যখন জিষ্ণু দেববর্মা মহোদয় উনি অর্থমন্ত্রী ছিলেন, উনি আমাকে বলছিলেন যে খালি টুপি পরাতো সবাইকে, কি বলতেন যে স্বর্ণযুগ 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 বললে, আমি তো আমি যখন প্রথমে অফিসে ঢুকলাম, গিয়ে অফিসারদের বললাম ফাইলটা নিয়ে আসুন, তো ট্রাঙ্ক নিয়ে আসুন, কোথায় স্বর্ণ আমি দেখতাম একটু।
তো উনি বললেন যে আমি তো আর স্বর্ণ খুঁজে পাই না, কিন্তু 13,000 কোটি টাকার যে ঋণ রেখে গেছে সেটা আমরা পেয়েছি। এই হচ্ছে স্বর্ণযুগের অবস্থান। কোনো মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন যেভাবে পরিশ্রম করে ওনাদের সময় আয়েশ করে ওরা জীবন ওরা বিতিয়েছে। আমাদের সমস্যা হবে না আমাদের এইভাবে, আমাদের কারণ আমাদের যে রেলের যে ইঞ্জিন, সেই রেল ইঞ্জিনের যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। যেভাবে উনি চালাবেন আমাদের যে সেকেন্ড ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, সেইভাবেই যেতে হবে। আমরা এই দিক সেদিক করার উপায় নেই। আমার সেদিন একটা খুব সুন্দর কথা মনে হচ্ছে। সেদিন কি বললেন আমাদের গৃহমন্ত্রীজি? বলছেন বিরোধীদের উদ্দেশ্যে যে मैं आप लोगों को एक बहुत सिंपल एक एडवाइस देना चाहता हूँ, कैसे जीतना चाहिए। তো আমিও ভাবলাম কি জানি কিভাবে এইভাবে বিনা পয়সায় উনি অ্যাডভাইস দিয়ে দিচ্ছেন। কি কথাটা বললেন? बोले ईवीएम ठीक नहीं है, ईवीएम ठीक नहीं है, आप बोलते रहते हो ना, तो मैं एक फॉर्मूला बताता हूँ। सवेरे 6 बजे से रात 12 बजे तक अगर आप लोग काम करोगे जैसे हम लोग करते हैं, तभी ईवीएम से रिजल्ट मिलेगा, तभी ईवीएम से रिजल्ट मिलेगा। आप लोग अपने बारे में सोचते रहते हो। ইন্ডিভিজুয়াল আমাদের বহু জায়গার মধ্যে অনেক আপনারা দেখেছেন, সেই মায়াবতীর থেকে আরম্ভ করে আমাদের দিল্লির সেই যিনি অন্যকে টুপি পরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বিভিন্ন জায়গায় সব ব্যক্তি বিশেষ যে পার্টি, সেগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে। ব্যক্তি বিশেষ পার্টি হয় না, আমাদের এখানে একটা চাইওয়ালা প্রধানমন্ত্রী হয়। আপনারা একবার ভাবুন, কাজের মাধ্যমে আমাদের কার্যকর্তা, আজকে যারা এখানে যোগদান করবেন আমি সবাইকে আমি স্বাগত জানাবো যে সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজকে 2047-এ আমাদের বিকশিত ভারত যে 30+ ট্রিলিয়নের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন, সেটা কিন্তু আক্ষরিক অর্থেই সেটা হবে। আমরা ডেভেলপিং কান্ট্রি এইভাবে বলছিলাম, কবে ডেভেলপ হবে, সমৃদ্ধশালী ভারত হবে কেউ বলতে পারতো না। এখন টাইমলাইন দিয়েছে, কোথায় 11তম আমাদের আর্থিকভাবে আমাদের সারা পৃথিবীর মধ্যে ছিল, আজকে আমরা এই 11তম পজিশন থেকে আজকে 5ম স্থানে চলে এসেছি, এখন সেটা 4th পজিশনে চলে এসেছি। 2030-এর মধ্যে আমরা 3rd পজিশনে চলে আসছি। আমি একটা বই পড়ছিলাম, সেই বইয়ে আমি জানি না ভারতবর্ষ আগের দিনে আগামীতে কোথায় চলে যাবে। ভাবতে আপনারা যদি দেখেন, ক্যালকুলেশন আছে, আজকে সব জায়গার জিডিপি সমস্ত দেশের আমেরিকার মতো জায়গায়, সেই জায়গার মধ্যে 2-এর নিচে চলে এসেছে। আর আমাদের এখানে আজকে 8.5 8.3-র উপরে চলে যাচ্ছে এখানে এমন অবস্থার মধ্যে এত বৃদ্ধি হচ্ছে আমাদের জিডিপি। আমাদের স্টেটের মধ্যে আমি যেটা বললাম, আমরা সমস্ত স্টেটগুলো যদি উন্নয়ন হয় তবেই তো ভারত হবে। আমরা সেই সমস্ত স্টেটগুলো সেইভাবে কাজ করছি। আজকে উড়িষ্যাতে আপনারা দেখুন, এত বছর উড়িষ্যাতে এই যে কাজগুলো দেখছে, মানুষ বুঝছে যে আমাদের যদি উন্নয়ন হতে হয়, আমাদের দেশের যদি উন্নয়ন হয়, আমাদের দেশ যদি শক্তিশালী করতে হয়, একমাত্র সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। উড়িষ্যাতেও আমরা জিতলাম। উড়িষ্যার জেতার সাথে সাথে আজকে দেখুন, এত বছর 27 বছর দিল্লির মসনদে আবার ভারতীয় জনতা পার্টি সেখানে বসেছে। এখন কোথায় রইল? গঙ্গা তো আস্তে আস্তে আসছে নিচের দিকে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা, এখন পশ্চিমবাংলায় কি চলছে? এই গুন্ডাগার্দি চলছে, আপনারা সবাই জানেন। এডিসির ভিতরে যেভাবে গুন্ডাগার্দি চলছে, একই কায়দায় চলছে। বিহারে একই অবস্থা ছিল। মানুষ শান্তি চায়, মানুষ ভালোভাবে থাকতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, ভালোভাবে মানুষের কাছে কথা বলতে চায়, একটা বিশ্বাস এবং আশ্বাসের জায়গা চায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে রাম মন্দির উনি তৈরি করেছেন, সেখানে রামলালার 500 বছরের ইতিহাস, কত লোক এর জন্য বলিদান হয়েছেন। সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, সেখানে মন্দিরের দরজা উড়িয়ে সেটাকে পূর্ণতা দিয়েছেন উনি। অর্থাৎ আমরা আগে প্রায়ই আমরা বলতাম যে আরে এটা রাম রাজত্ব না, বলতাম কি না আমরা, এটা রাম রাজত্ব না। অর্থাৎ রামের সময়ে এই ভারতবর্ষে আইন ছিল, আইনের শাসন ছিল, মানুষের মৌলিক সুবিধাগুলো দেওয়া হতো। অর্থাৎ এই রামকে আমাদের একটা আস্থার বিষয়, সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশকে চালাতে চায়। আমরাও চাই এই রাজ্যকে সেভাবে চালাতে। আমি বলছি না যে সবাই সব কিছু পাবে,
কিন্তু যারা সাধারণ মানুষ, যাদেরকে কেউ কোনোদিন ভাবিনি, আপনারা একবার ভাবুন যে 13,000 কোটি টাকা 18টা সম্প্রদায়ের, যাদের কথা কেউ, বিশ্বকর্মা যোজনা উনি মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বকর্মা পূজার দিন শুরু করেছিলেন, আজকে কেউ কামার, কেউ চুল কাটে বারবার, এই ধরনের ব্যক্তিদের, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করেছেন, একের পর এক চিন্তা করেছেন এবং সেইভাবে কিন্তু কাজ করছে। আজকে আমাদের যে জনজাতি অঞ্চল, সেখানে আমরা জানি অনেক জায়গার মধ্যে আমাদের নিজেদের ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, এটা কেউ এই স্লোগানটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং বিভিন্ন জায়গায় এই যে বনধন বিকাশ কেন্দ্র, সেটা স্থাপনের জন্য আমরা প্রায় 84টার মতো বনধন যোজনার মাধ্যমে আমরা সেই কেন্দ্রগুলো স্থাপন করছি। আমরা বলছি যাতে আরও বেশি করে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা যায়, যেগুলো বানাচ্ছে সেগুলো আরও একটু, কিচ্ছু না, একটু যদি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, আমি ডিপার্টমেন্টকেও বলেছি যাতে তারা সেই কাজটা করে। আজকে এখানে এর আগে আমি জানি না, আপনারা এখানে অনেক পুরনো যারা রাজনীতি করেছেন, এই রিসা দিয়ে গলার মধ্যে তাদেরকে সম্বর্ধনা দেওয়ান আমি দেখিনি। ভারতীয় জনতা পার্টি আসার পর আজকে রিসা লাগানো হচ্ছে। রিসাকে, পাঁচড়াকে, আমাদের যে মাতাবাড়ির যে প্রসাদ আনারস জিআই ট্যাগ পেয়েছে। এটা একমাত্র আমাদের সরকার আসার পর এই জিআই ট্যাগ পেয়েছে বন্ধুগণ। আজকে এখানে অনেকে বলে ককবরক ককবরক, আরে আমরা তো ককবরকের জন্য আমরাই বলছি, ককবরককে তো আমরা বেশি, আমরা তার মূল্যায়ন আমরা করছি, তোমাদের সময় তো খবরই নেই, তোমাদের তো দেখাই পাইনি আমরা, তোমরা তো সরকারে ছিলে, ককবরকের উন্নয়নের জন্য আমরা করছি। ককবরক তার ভাষা সেটাকে কনফিউজ করার চেষ্টা করছে। আমাদের নিজেদের স্ক্রিপ্ট থাকবে, বাংলা আমার দরকার নেই, ফরগেট অ্যাবাউট বাংলা, ফরগেট অ্যাবাউট দেবনাগরী, যদি দেবনাগরী না হয়, আমার নিজের ভাষা, আমার নিজের স্ক্রিপ্ট থাকতে হবে। সেই স্ক্রিপ্টের জন্য আমি বারবার বলছি নিজেরা তৈরি করুন স্ক্রিপ্ট। এত বিদ্বান ব্যক্তি, এই যে এত এত বিদ্বান ব্যক্তিদের আমরা পদ্মশ্রী দিয়েছি, তারাই তো পারবে এই স্ক্রিপ্ট তৈরি করতে এবং স্ক্রিপ্টকে নিয়ে সুরসুরি দিয়ে এটা কিভাবে এটা ডিভাইড অ্যান্ড পলিসি করা যায়। আর আমরাও বলেছি কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমরা গ্রহণ করব না। এবং আমরা জানি এই রোমান স্ক্রিপ্ট যদি আমরা গ্রহণ করি, আগামী দিন এই যে জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা তারা ভুলেই যাবে তাদের নিজের ঐতিহ্য। একদিকে আমরা ঐতিহ্যর কথা বলি, আমরা সংস্কৃতির কথা বলি, আর ধার করে আরেক জায়গার রোমান স্ক্রিপ্ট আমরা বলি, সেটাকেও কনফিউজ করে যে ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে তাহলে আমরা কেন করব না, আর ইংরেজরা রোমান স্ক্রিপ্ট করেছে কি আমরাও করব, তাহলে আমার ঐতিহ্য কোথায়? তারা তাদের সময়, আমি তো ইংরেজি শিখতে না করছি না, ইংরেজি শিখো তোমার, কিন্তু ককবরক যদি চাকমারা নিজেরা স্ক্রিপ্ট তৈরি করতে পারে তাহলে ককবরক ভাষাভাষীর যারা আছে তারা কেন স্ক্রিপ্ট তৈরি করতে পারবে না? এবং আমি তাদেরকে বলেছি, ওনারা এই ছেলেগুলো আমি জানি এরা ভুল পথে পরিচালিত হচ্ছে, তারা আমার সাথে দেখাও করেছিল। ওনাদেরকে যখন আমি বললাম যে তুমি নেক্সট জেনারেশনকে তোমরা কি বলবে, এটা কি যে আমরা কি দিয়ে গেলাম, বলে এটাও পথ, ওরা কিন্তু স্বীকার করেছে। কিন্তু আমি জানি আরেক জায়গায় গেলে ওনাদেরকে অন্যভাবে বোঝানো হবে। এবং এই স্ক্রিপ্ট ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করুন, আপনারা নিজেরা তৈরি করুন। আমার কাছে অনেক এই ককবরক ভাষাভাষীর বহু লিডার্স আমার কাছে এসছেন, ওনারা নিজেরা কিন্তু অলরেডি তৈরি করেছে। আমরা এই ককবরক ভাষাকে তার সম্মান দেওয়ার জন্য আমরা বড় মুড়াকে হাতাই কোতর আমরা নাম দিয়েছি, এর আগে তো কেউ দেয়নি। গন্ডা তুইসা আমরা নাম দিয়েছি, আমরা গন্ডা চড়াকে, আমরা 18 মুড়ার নাম আচুক বেরুক দিয়েছি। একের পর এক আমরা সেই কাজগুলো করছি। আমরা চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা, এটা জনজাতিদের জন্য করেছি, প্রায় 9,000-এর উপরে। আমরা তাদের বিভিন্ন যে পরিবার আছেন তাদেরকে আমরা 25,000 টাকা করে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় তাদেরকে দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার ট্রাইবাল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রামে বিনামূল্যে তাদেরকে সুতা দেওয়া হয়েছে। আমরা জানি এই সুতা দিয়েই কিন্তু রিসা তৈরি হয়, এই সুতা দিয়ে তাদের যে পাঁচরাত থেকে আরম্ভ করে অনেক জিনিস তৈরি হয়। আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, আর 1-2 জেলা বাকি রয়েছে, বিনা পয়সায়
20,000 আমরা টার্গেট নিয়ে এসে 20,000 যারা এই মহিলারা আছেন এর সাথে যুক্ত বয়নশিল্পী তাদেরকে 1 কেজি 250 গ্রাম করে আমরা দিয়েছি এবং প্রতি কেজির সুতোর মূল্য হচ্ছে প্রায় 900 টাকার মতো। আমরা বিভিন্ন জায়গায় তাদের হোস্টেল তৈরি যেতে হয়, এর মধ্যে আমরা 3টি ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, এখানে আমরা এই জনজাতিদের জন্য হোস্টেল তৈরি করেছি, ফটিকরায় একটা হোস্টেল করেছি, গন্ডা তুইসাতে একটা হোস্টেল তৈরি করেছি। আমরা জনজাতিদের যে হোস্টেলের যে আবাসিক ভাতা 2018 মাত্র 55 টাকা ছিল, আমরা সেটাকে বৃদ্ধি করে 80 টাকা করেছি। আমরা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা, যেটা আমি বলছিলাম যে তাদের প্রি মেট্রিক যে স্কলারশিপ দেওয়া হয় সেখানে 400 টাকার থেকে বাড়িয়ে আমরা 1000 টাকা করেছি। এবং শুধু তাই নয়, বিভিন্ন যে কোচিং সেন্টার বিনা পয়সায় যাতে কোচিং নিতে পারে, বিনামূল্যে পাঠ্যপুস্তক যাতে দেওয়া হয় এবং মেধা পুরস্কার সেইগুলো আমরা করছি। এখন পর্যন্ত আমবাসা, কাঞ্চনপুর, করবুকে আমরা 3টি আশ্রম স্কুল দপ্তর সেখানে চালু করেছে। 29টি নতুন হোস্টেল আমরা অলরেডি নির্মাণ করেছি শুধু জনজাতিদের জন্য। 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ করেছি বন্ধুগণ। 170 জন আমার যিনি জনজাতির যিনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বলছিলেন যে হোস্টেলগুলোর মধ্যে চুরিটারি হয়, একটু ওখানে আমাদের যে ওয়ার্ডেন রাখতে হবে। আমি সাথে সাথে বললাম তুমি জনজাতিদের জন্য যা যা দরকার সব করবে। 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা সেখানে নিযুক্তি দিন। একের পর এক আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সেইভাবেই আমাদেরকে বলেন ভগবান বিরসা মুন্ডা থেকে জনজাতীয় গৌরব দিবস, এবং একের পর এক যদি জনজাতিদের উন্নয়ন করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি করবে। আগামী দিন আমরা আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। আমি যদি এখানে সব কটা বলি, আজকে আরেকটা প্রোগ্রাম, আমার 2টো প্রোগ্রাম আছে, সেখানে আমার যাওয়ার অসুবিধা হবে। আপনারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আবার আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে আবার নমস্কার, খুলুঙ্খা হাম্বাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। তো আমরা এখন জয়েনিং প্রোগ্রামে চলে যাব। সবাইকে যারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদানে করার জন্য যারা এসছেন তাদেরকে আমরা বরণ করে নেব। তো যারা নতুনভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন তাদের হাতে দলীয় পতাকা